তো উদ্ভিদ শারীরতত্ত্বে এখানে একটা উদ্ভিদের কি কি স্ক্রিন শেয়ার দাও নাই। ও আচ্ছা, দিতেছি দাঁড়া। উদ্ভিদ সাহিত্যতে এখানে একটা উদ্ভিদের কি কি কাজকর্ম হয় সেগুলা নিয়ে কথা বলা হয়েছে আর কি। তো এখানে একটা উদ্ভিদে যেমন প্রাণীতে কি হয়, রক্ত সংবহন তন্ত্র, স্নায়ুতন্ত্র, এগুলো সব আছে না উদ্ভিদের, ঠিক তেমনি কিছু কাজকর্ম আছে। আর উদ্ভিদের তো রক্ত নাই, উদ্ভিদের আছে খনিজ লবণ, পানি, লবণ, তারপর কিছু ভিটামিন এগুলা। সো তারপর হলো গিয়ে গ্লুকোজ, উদ্ভিদের খাবার এগুলা। এটা নিয়ে তো উদ্ভিদ সাহিত্যত্ব আবিষ্কার করছে কে বা এটার জনক কে, সেটা হলো স্টিফেন হেলস। বিজ্ঞানীদের নাম পড়াটা ভালো, ঠিক আছে। এরপরে বললাম কি উদ্ভিদের মূল খাবার কি, খনিজ লবণ, পানি। তো খনিজ লবণের ভিতরে আমাদের কিছু উপাদান আছে, 17টা উপাদান। এদেরকে ম্যাক্রোমৌল, মাইক্রোমৌল এগুলো অনেক সময় বলা হয়, ঠিক আছে। ম্যাক্রোমৌল, মাইক্রোমৌল সামনে পাবো। এখন এখানে কিছু জিনিস আছে যেগুলো উদ্ভিদ বাতাস থেকে পায়, আর কিছু আছে মাটি থেকে পায়। বাতাস থেকে পায় হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, চারটা। বাকি সব মাটি থেকে পাবে। এখন আসি সে কোন জায়গা থেকে খাবার খাবে, লবণ খাবে বা লবণ শোষণ করবে। মূলের অগ্রভাগে নবগঠিত অঞ্চল, সেখানে কোষ বিভাজন হইতেছে। দেখ, একটা জায়গা যখন নতুন গঠিত হবে সেখানে অবশ্যই কোষ বিভাজন হবে, তাই না? এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এছাড়াও মূল লোম দিয়েও কিছুটা লবণ পরিশোষণ হয়। এই বাট যেই সব উদ্ভিদ মাটির নিচের পানিতে থাকে ওরা সারাটা শরীর দিয়ে লবণ শোষণ করতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আর এই এমসিকিউটা আমরা দেখবো হলো গিয়ে একদম লাস্টে, উদ্ভিদের জীবের পরিবেশ চ্যাপ্টারটাতে আছে। আচ্ছা, এখন দেখি যে খনিজ লবণ কেমনে শোষণ করে। ডাইরেক্ট আমরা লবণ খাই যেমন নামনে, নো, ওরা আয়ন হিসেবে শোষণ করে। অ্যানায়ন ক্যাটায়ন আলাদা আলাদা থাকে সেখানে। এদের ভিতরে কেউ খুবই দ্রুত ইয়া পায়, মানে খুবই দ্রুত অ্যাক্সেস পায় ঢুকে যাওয়ার, ভিআইপি দের মতো, যেমন পটাশিয়াম আর নাইট্রেট। এখানে NO3 উপরে মাইনাস চার্জ। আর কেউ কেউ খুবই ঢিলা মোটা, যেমন ক্যালসিয়াম এবং সালফেট দুইটাই আম, দুইটা ওদের ইয়ে আছে চার্জ, একটা 2+, একটা 2-, এবং ওরা খুবই ধীর গতিতে শোষিত হয়। এটা এই এমসিকিউ মেডিকেলে পর পর 2 বছর আসছে এবং আসতেই থাকে আসতেই থাকে। নেক্সট যে কোনো মেডিকেলে আসবে। এত ইজি, মানে ইজি এমসিকিউ আর হয় না। মনে রাখবো, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, ঠিক আছে। পটাশিয়াম এখানে ক্যাটায়ন, নাইট্রেট অ্যানায়ন, দ্রুত। আর ধীরে ক্যালসিয়াম এখানে ক্যাটায়ন, আর সালফেটটা অ্যানায়ন। আচ্ছা, এরপরে কিছু ছোট ছোট এমসিকিউ আছে যে ক্লোরোফিল অণু গঠনের জন্য দরকার কি, ম্যাগনেসিয়াম। ক্লোরোফিল কেন দরকার, ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ। কার অভাবে পাতা ঝুলে, মানে একদম ঝরে পড়ে যায়, ফুল ঝরে পড়ে যায়, কার কষ্টে, ফসফরাসের কষ্টে। এটা মনে রাখবো, ফতে ফসফরাস, ফতে ফুল ঝরে পড়ে, ঠিক আছে। এরপর আমি একটু আগে বললাম না ম্যাক্রো মাইক্রো। ম্যাক্রো মানে যেটা বেশি দরকার, ঠিক আছে, ম্যাক্রো। এটা হলো গিয়ে 1 থেকে 9 যারা আছে আমরা দেখবো এখানে। আর মাইক্রো কারা, যারা কম দরকার, অল্প একটু হইলেই হয়ে যায়, ঠিক আছে। 1 থেকে 17, ওই যে একদম উপরে এখানে অনেক অনেক আহ সূত্র টুত্র থাকে। অনেকে MGK, ক্যাফে ফর নাইস জব, সাবিজেবি অনেক সূত্র দেয়। তো NKP, CA, MG, C, ফসফি, এই সূত্র আমি পড়তাম আর কি। এখন এইরকম পোলাপান যাদের মন চায় যেই সূত্র মন চায় পড়তে পারে। এরপরে আরেক কিছু কিছু আছে, মনে আছে কেমিস্ট্রিতে এক্সেপশন থাকে, এখানেও কিছু এক্সেপশন আছে। কোন কোন উদ্ভিদের এই ছোট ছোট জিনিস দিয়ে পেট ভরে না, ওদের স্পেশাল নিড থাকে যে আমি এই খাবারটা খাবো। যেমন ঘাসের প্রিয় খাবার সিলিকন, সোডিয়াম হলো গিয়ে C4 উদ্ভিদের প্রিয় খাবার। C4 উদ্ভিদ 9-10 অনেকের পড়া হয়েছে, C3, C4 উদ্ভিদ। কোবাল্ট কাদের, কোবাল্ট হলো নাইট্রোজেন ফিক্সিং লিগিউম, যেমন সিম টিম, এদের প্রিয় খাবার আবার কোবাল্ট। সামুদ্রিক শৈবালের প্রিয় খাবার আয়োডিন, ঠিক আছে। এটা ছোট ছোট এমসিকিউ, এগুলাও আসে। এরপর এখানে কতগুলো পরিমাণ আছে, এখান থেকে একবার জীবনে মেডিকেলে প্রশ্ন আসছিল, স্কিপ করা যায়, খুব একটা দরকার নেই। বাট এখানে ম্যাক্রোমৌল, মাইক্রোমৌল গুলো একটু সুন্দর করে দেওয়া আছে আর কি। আয়রনকে এখন মাইক্রোমৌলতে পাঠিয়ে দেওয়া হয়েছে। একটা সময় আয়রন ম্যাক্রোমৌল ছিল, আয়রনকে আমরা মাইক্রোমৌলই পড়বো। এখন আসি, আমরা যে বলছি যে লবণ শোষণ করবে, এখন মাটিতে লবণ আসবে কেমনে বা লবণ শোষণ করবে কেমনে, এটা হচ্ছে একটা কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। কার্বন ডাই অক্সাইড আমরা কি জানি, সংকেত এটা। এখন এটার সাথে যদি আমি পানি অ্যাড করি হয়ে যাবে কার্বনিক অ্যাসিড। সেই কার্বনিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন
বা হাইড্রোনিয়াম আয়ন আর বাইকার্বনেট আয়নে পরিণত হবে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ। ওরা সুন্দর করে মাটির মূল থেকে বের হবে, বের হয়ে এর বদলে দেখা যাবে কি কোনো একটা পজিটিভ চার্জ এক্সচেঞ্জ হিসেবে ঢুকে যাবে, ঠিক আছে, এই জন্য এটার নাম এক্সচেঞ্জ মতবাদ। আর একটা আছে কন্টেক্সট এক্সচেঞ্জ, যে এরা মাটির ভিতরে কাঁপতে থাকবে, কাঁপতে কাঁপতে আশেপাশে মূলের গায়ে অন্যান্য আয়নও কাঁপবে, কাঁপাকাঁপির ঠেলা এরা একজন বেরোবে একজন ঢুকে যাবে, এরকম মেইন কথা এক্সচেঞ্জ হবে। আচ্ছা, এখন শোষণটাও দুইটা প্রক্রিয়া, একটা সক্রিয় একটা নিষ্ক্রিয়। সক্রিয় মানে কি? সক্রিয় মানে হলো গিয়ে যে একদম একটা আছে না যে ওর শক্তি লাগবে, শক্তি ছাড়া ও আসবে না, ঠিক আছে। যেমন ধর তোর পানি কোনো কিছু, ধর তুই 6 তলা ছাদে পানি উঠাবি, ঠিক আছে, পানি উঠাইতে তোর সিঁড়ি বেয়া বেয়া কত কষ্ট করে পানি উঠান লাগবে না? কিন্তু ওই পানি যদি তুই নিচতলায় সাপ্লাই দিতে চাস, তোর কি কোনো কাজ আছে? খালি ঢিলা মানে খালি নামাই দিবি আর অটোমেটিক পড়ে যাবে, ঠিক আছে, ওখানে তো তোর কোনো কাজ করতে হইতেছে না। তো সক্রিয়তে শক্তি লাগবে, এবং এখানে ঘনত্বের অনতির বিপরীতে শূন্য ঘটে, মানে যেই জায়গায় জিনিসপাতি বেশি সেইখানেই আমি আরো বেশি বেশি আনবো, ঠিক আছে, যেখানে বেশি, ধর এখানে অনেক মানুষ বাস করতেছে, এনেই আমি ওরা টাইনা নিয়ে আসবো, নয়তো ইচ্ছা করে আসতে চাবে না, আপু তখন আবার ওকে। একটু বলো, শোনা যায় নাই। আচ্ছা, এই জায়গায় বলতেছি, ঘনত্বের আনতি মানে ধর একটা জায়গায়, এটা একটা এলাকা, এখানে অনেক মানুষ থাকে, স্বাভাবিকভাবে এখানে কি কোনো মানুষ থাকতে চাবে? ও তো যাবে একটু খালি এলাকায় যেতে। কিন্তু তোর যেখানে মানুষ বেশি, ঘনত্ব বেশি, সেখানেই তোর ওকে আনা লাগবে। ও তো মাগনা মাগনা আসবে না, তখন ওকে শক্তি শক্তি দিয়ে ওকে নিয়ে আসতে হবে, তাই না? সেইটা হলো গিয়ে ঘনত্বের আনতি বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতে কোনো কিছু শোষণ করা, বুঝে গেছে? যে যে দিকে ঘনত্ব বেশি ছিল সেদিকে না, মানে সেদিকে, মানে ঘনত্বের বিপরীতে, মানে যেখানে বেশি ছিল সবসময় জিনিসপাতি কি বেশি থেকে কমে যায়, বাট আমি ওটা বিপরীতে টাইনা নিয়ে আসছি, কম থেকে আবার বেশিতেই নিয়ে আসছি, বুঝে গেছে? জি আপু। তো এখানে অনেক মতবাদ টতবাদ আছে সক্রিয় শোষণের। মতবাদ গুলা সাইটোক্রোম পাম্প, প্রোটন আয়ন, লেসিথিন, এদের আবার এক্সট্রা এক্সট্রা হাজারটা নাম আছে। লাস্টে আছে একটা আয়ন বাহক মতবাদ। আয়ন বাহক মানে এখানে একটা ট্যাক্সি ক্যাবের মতো ট্রান্সপোর্টার থাকবে, যে আয়ন গুলাকে নিজের পিঠে চড়ে ঘোরাফেরা করবে। এবং আমি একটা জিনিস মনে রাখতে বলবো, সেটা হলো যত আয়ন বাহক আছে এরা সবাই কোনো না কোনো ভাবে প্রোটিন। আমাদের শরীরের সব আনা নেওয়ার কাজ, ট্যাক্সি ক্যাব হলো প্রোটিন। ওরা এখানে পাঠা উবারের মতো খালি আনা নেওয়া করে, ঠিক আছে। সাইটোক্রোম পাম্প মতবাদের আরেকটা নাম লুন্ডেগার থিওরি। এবং এখানে আমাদের পাঠা উবারের ভূমিকা পালন করে সাইটোক্রোম। সে কি? সে এক টাইপের প্রোটিন, ঠিক আছে। আচ্ছা, তো সাইটোক্রোমের এখানে আমাদের একটা সিস্টেম, এখানে একটা এনজাইম কাজ করে যার নাম ডিহাইড্রোজিনেজ এনজাইম। এখন এই ডিহাইড্রোজিনেজ এনজাইম এই ওয়ার্ডটা আমরা পাবো জারণ বিজারণ এখানে, ঠিক আছে। তো এখানে হয় কি যে একটা প্রোটন আর একটা ইলেকট্রন সে সৃষ্টি করে, এবং এই ডিহাইড্রোজিনেজ এনজাইমের যে বিক্রিয়াটা হয়, এই বিক্রিয়াটা মেইনলি হয় হলো গিয়ে একটা পানি ভাঙার মাধ্যমে, ঠিক আছে, একটা পানি ভাঙার মাধ্যমে। তো পানি ভাঙা না, সরি, মানে একটা হাইড্রোজেন থাকে, নর্মালি হাইড্রোজেন তো এমনি থাকে, তাই না? কিন্তু এই হাইড্রোজেনকে আমরা আয়নে পরিণত করব, আয়নে পরিণত করে একটা ইলেকট্রন ওর কাছ থেকে নিয়ে যাব। তো এই যে আমরা একটা হাইড্রোজেন কি করলাম, মানে এই মানে হাইড্রোজেনের তো এখানে জারণ হয়েছে, তাই না? তো কিন্তু আসলে জি জারণ আপু। হইলো এখানে ডিহাইড্রোজিনেস এনজাইম তো ওকে, মানে এটা তো একটা বিক্রিয়া না, জারণ বিজারণ বিক্রিয়া না, যে ও নিজে জারিত হয়ে গেছে কিন্তু সে তার একজনকে বিজারিত করতেছে ইলেকট্রন দেওয়ার মাধ্যমে। তো এখানে ডিহাইড্রোজিনেস বিক্রিয়াটা হবে, সে নিজে জারিত হলে আরেকজনকে বিজারিত করবে। এই যে ইলেকট্রনটা সে ছুঁড়া মারলো, এই ইলেকট্রন, ইলেকট্রন এখানে সবাই পছন্দ করে ইলেকট্রন একজন নিয়ে নিবে, ঠিক আছে। কে নিবে? দেখ, যার ইলেকট্রনের ঘাটতি আছে আমরা দেখি ফেরাস, ঠিক আছে, ফেরাস। এখানে ফেরাসের 3টা ইলেকট্রন দিয়ে সে খুব ঘর খালি, তার তার 3টে ইলেকট্রন সে দিয়ে দিচ্ছে। তো তার খুবই কষ্ট যে এখন তার একটাও ইলেকট্রন নাই। এখন হাইড্রোজেন যখন নিজের ইলেকট্রনটা কাউরে দিয়ে দিল, তখন ফেরাসের মনে হলো যাক, হাইড্রোজেন একটা ইলেকট্রন দান করতেছে, আমি ওর কাছ থেকে ইলেকট্রন নিয়ে আনি। তো এখানে কি সে বিজারিত হয়ে গেল না? সে 3 প্লাস মানে সে 3 প্লাস থেকে 2 প্লাস হয়ে গেল, কেন? কারণ সে একটা ইলেকট্রন নিয়ে নিছে, ঠিক আছে, বুঝে গেছে? জি আপু। এখন ওর সহ্য হইতেছে না, বলতেছে না, আমার এই এমনি ভালো লাগতেছে না, আমি আমার আগের অবস্থায় ফেরত যেতে চাই। এখন সে তো নিজের কাছে রাখতে পারতেছে না, সে তখন আরেকজনকে এটা দিয়ে দেয়।
আরেকটা ফেরাসকে এসে সেটা দিয়ে দেয়, এবং সেই ফেরাস আবার 2+ হয়। আর এই যে আমাদের আগের ফেরাস, সে আবার আগের দশায় ফেরত যায়। এই ফেরাসেরও সেম সমস্যা, সেও তারও ভালো লাগতেছে না, সে আরেকজনকে দিয়ে দেয়, এবং আরেকজনকে দেওয়ার ফলে সে আরেকটা ফেরাস যে সে আবার 2+ হয়ে যায়। তো পরবর্তীতে সবার লাস্টে এই ইলেকট্রনটা পায় হলো গিয়ে একটা, মানে একটা অ্যানায়ন, ঠিক আছে, একটা অ্যানায়ন এই ইলেকট্রনটার মাধ্যমে মানে ইয়া হয়, মানে এই যে একটা আমাদের দেখ, যে এক জায়গায় পুরো ধনাত্মক আয়ন ছিল, এক জায়গায় ধনাত্মক আয়ন, এক জায়গায় ঋণাত্মক আয়ন, এই যে একটা খেলা হইতেছে জারণ বিজারণ, এর মধ্যে আমাদের একটা অ্যানায়ন চলে আসে, ঠিক আছে। অ্যানায়ন চলে আসে, আসার পরে হয় কি আমাদের এখানে যে ইলেকট্রনটা ছিল না, সেই ইলেকট্রন এবং অক্সিজেন এবং এখানে যে আমাদের সে হাইড্রোজেনটা ছিল, তারা মিলে পানি গঠন করে, ঠিক আছে, সমবায় সমিতি পানি গঠন করতেছে, ঠিক আছে। এবং এই জায়গাটাতে আমাদের পরবর্তীতে কি হয়, পরবর্তীতে আমাদের এখানে কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া হইলো, পানি উৎপন্ন হয়ে গেল, ইলেকট্রন এবং হাইড্রোজেন তাদের বাসা খুঁজে পাইলো মাঝখান দিয়া। এই যে আমাদের একটা জিনিস যেটা অ্যাড করে না, সেটা হলো এই যে আমাদের ফেরাস নিয়ে বলছি, তাহলে আপু উপরে নিচে এগুলো 3F - A+, এগুলো কি? এগুলো হলো আমাদের অ্যানায়ন, ঠিক আছে। যেমন ফেরাস যখন তিনটা ইয়া দিয়ে রাখে, মানে 3+ হয়ে রাখে পজিটিভ আয়ন, তার সাথে তিনটা অ্যানায়নও মানে লাগালাগি করে থাকে, ঠিক আছে, তিনটা অ্যানায়ন ওর সাথে কন্ট্যাক্ট মানে একেবারে লেগে থাকে, এই হলো অবস্থা। তো এখন আমরা একটু ভিতরে পড়ি, যে ইলেকট্রন সাইটোক্রোম চেনে ঢুকলে প্রথমে কি হয়। আহ সাইটোক্রোম চেনে ঢুকে কোষ ঝিল্লির বাইরে থেকে আমাদের ইলেকট্রনটা সাইটোক্রোম চেনের মাধ্যমে কোষ ঝিল্লির বাইরের দিকে চলে আসে এবং অক্সিজেনের সাথে মিলে প্রোটন সহযোগে পানি তৈরি করে, যেটা লাস্ট ইয়া। কিন্তু এর মধ্যে কি হয়, কোষ ঝিল্লির বাইরের তলে যে সাইটোক্রোমের বিজারিত লৌহ, ঠিক আছে, সে জারিত হয় এবং একটি অ্যানায়ন গ্রহণ করে। এই যে আমাদের সেই ইয়াটা মনে আছে, একদম বাইরের দিকে যে ছিল আমাদের সাইটোক্রোমের যে একটা বিজারিত লৌহ ছিল, যে ফেরাসটা, সে জারিত হয়ে যায়, বুঝে গেছে। সে হলো গিয়ে আমাদের ফেরাস 2+ ছিল, এবং পরবর্তীতে সে যখন লাস্ট ইলেকট্রনটা দিয়া দেয়, পানিকে একেবারে দিয়া দেয়, তখন সে 3+ হয়ে যায়। যখন সে 3+ হইতে নেয়, তখন ওই বাইরে থেকে একটা অ্যানায়ন ওর সাথে যুক্ত হয় একদম লাস্টের দিকে, বুঝে গেছে। মানে আপু এই 3+ মানে Fe3+ এর সাথে একটা অ্যানায়ন যোগ হয়? কারণ ও তো এই যে এখানে যখন ওর দিছে তখন টু টু 2A- ছিল না, মানে হ্যাঁ আপু। এমনি তো 2+, ফেরাস তো মেনলি, আমরা কাহিনী ফেরাসকে নিয়ে বলি, ফেরাস তো 2+ ছিল, তাই না। সো ওর কি হয় যখন ও এখন যখন ও মানে Fe2+, তখন ও কি ছিল, ও বিজারিত ছিল না, ও নিছে না। কিন্তু ফেরাস তো দানশীল, ও কি ইলেকট্রনের ভার ঋণের বোঝা নিতে পারবে? ও তো পরে আবার জারিত হয়ে যাবে না। সো এ কি করবে, যে ও বলবে না, ইলেকট্রনটা আমার দরকার নেই, ইলেকট্রনটা আমি পানিরে দিয়ে দিই, তখন সে আবার Fe3+ হয়ে যাবে। কিন্তু আমরা কি জানি যে ফেরাসের সাথে তো একটা করে অ্যানায়ন লেগেই থাকে। তো তখন এই ফেরাস করে কি, বাইরে থেকে একটা অ্যানায়ন ওর সাথে নিয়ে আসে, যে অ্যানায়ন তুই আয় আমার সাথে, বুঝে গেছে। মানে ইলেকট্রনটা দিয়ে দেয় আর অন্যদিকে অ্যানায়ন, অ্যানায়নের হ্যাঁ, সাথে অ্যানায়ন যুক্ত একটা হয়ে ওর যায়। কাছে ডাকে, বাট ইলেকট্রনটা কিন্তু দিতেছো পানিকে। ফেরাসের সাথে অ্যানায়ন একটা না একটা লাগেই থাকে, বুঝে গেছে। আচ্ছা আপু। এখানে দেখ, কাহিনীটা শুরু হয়েছিল কিন্তু এই জায়গা থেকে, বইয়ের ব্যাখ্যাতে একটু কাহিনী আছে, এই জায়গা থেকে মনে রাখবে। যে প্রথমে কি হইতেছে, প্রথমে বিজারিত, পরে আবার মানে মানে জারণ বিজারণ চলতে আছে, কিন্তু প্রথমে কিন্তু ফেরাসটা বিজারিত হয়েছিল, ঠিক আছে, সরি, প্রথমে কিন্তু ফেরাসটা জারিত হয়েছিল, এই যে এখান থেকে যে শুরু হয়েছে। প্রথমে একবার হচ্ছে জারিত হইছে। সরি সরি, দাঁড়া, প্রথমে হলো গিয়ে হাইড্রোজেন যে, সে নিজে তার নিজের কি হয়েছে, জারণ হয়েছে, এবং সে আরেকজন ফেরাসকে বিজারিত করছে, বুঝে গেছে। হাইড্রোজেন গেছে, হাইড্রোজেন হাইড্রোজেন যে, হচ্ছে। হাইড্রোজেন ইলেকট্রন ছেড়ে দিছে, ইলেকট্রন হুম ছাড়ন মানে জারণ, ঠিক আছে, হুম তার হুম নিজের জারণ ঘটছে, কিন্তু সে আরেকজনকে বিজারিত করছে। কাকে হুম। বিজারিত করছে? ফেরাসকে, ঠিক আছে, সরি, এটা ফেরাস আগে হবে। ফেরাসকে সে বিজারিত করছে, বিজারিত করার পরে ফেরাস তো একটা হলো গিয়ে আমাদের ইলেকট্রনটা নিয়ে নিছিল, নিয়ে তার একটা পজিটিভ আয়ন, পজিটিভিটি তার কমে গেছে, এবং সে পরবর্তীতে এই বিজারিত ফেরাসটা আরেকজনকে বিজারিত করে ফেলায়, ঠিক আছে। এরকম চলতেই থাকে, চলতেই থাকে।
যে ও নিজে বিজারিত ছিল, সে এখন বিজারিত থেকে সে জারিত হবে, কিন্তু সে আরেকজনকে বিজারিত করে ফেলতেছে। বুঝে গেছে? এইভাবে করে 3 ধাপে হইতেছে আর কি। 3 ধাপ না, আসলে অনেকগুলো ধাপ থাকে, সবার লাস্টের ধাপে আমাদের অ্যানায়নটা ভিতরে ঢুকে। বুঝে গেছে? জি আপু। আচ্ছা, একটু কঠিন, আমি নিজের বুঝতে অনেক সময় লাগছিল, বাট ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে একটা অ্যানায়ন ঢুকে গেছে কোনোভাবে, এই সুযোগে একটা ক্যাটায়ন বলবে কি "এই আমাকেও নিষ্ক্রিয় ভাবে ঢুকায় নে"। যেহেতু একটা অ্যানায়ন ঢুকছে, আমিও ঢুকে যাব। তো সেভাবে একটা ক্যাটায়নের ভিতরে ঢুকে যায়। বুঝা গেছে? জি আপু। এটা সবচেয়ে কঠিন মতবাদ ছিল, বাকিগুলো পানির মতো ইজি মতবাদ। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মানে একসাথে ট্রান্সপোর্ট হওয়া। এইখানেও আমাদের একটা বাহক থাকবে, সেই বাহকটা হলো গিয়ে প্রোটিন বাহক। এবং এখানে আমাদের একটা পাম্প থাকবে, এই পাম্পও ওয়ান টাইপ অফ প্রোটিন। এখন পাম্পের কাজ কি? সবকিছু শোষণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া না। তো এখানে কি হয়, কোষ ঝিল্লির ভিতরে, ঠিক আছে, এখানে ভিতরে এখানে এটিপেজ এনজাইমের একটা বিক্রিয়া করে করে এটিপি শক্তি নির্গমন করে। ঠিক আছে, এটিপি শক্তি নির্গত করে। এবং এর কারণে কি হয়, এটিপি শক্তি দিয়ে প্রোটন মানে হাইড্রোজেন প্লাস আয়ন, এই প্রোটনটা কোষের বাইরে বের হয়ে যায়। ঠিক আছে, ওটা লাথি দিয়ে বের করে দেয়। বের করার ফলে কি হবে, এখানে আমরা কি জানি যে এখানে হাইড্রোজেন আয়নের সংখ্যা বেশি, সেখানে পিএইচ কম, জায়গাটা অ্যাসিডিক, সেখানে পিএইচ কমে যেতেছে, ঠিক সাথে বাইরে আমাদের পজিটিভ চার্জ বেশি, ভিতরে পজিটিভ চার্জ কম। চার্জের তারতম্য, পিএইচ এর তারতম্য হইতেছে, এটাকে ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলতেছে। ইলেকট্রোকেমিক্যাল কেন? কারণ এখানে ইলেকট্রন সাথে পিএইচ। এবং পোটেনশিয়াল কেন? কারণ পোটেনশিয়াল মানে কি, বিভব। যেহেতু এখানে চার্জের খেলা হইতাছে, দুইটার একটা গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়, গ্রেডিয়েন্ট মানে পার্থক্য সৃষ্টি হয়। এর কারণে একটা প্রোটিন মোটিভ ফোর্স তৈরি হয়, প্রোটন মোটিভ ফোর্স। মানে প্রোটনের কারণে এখানে একটা শক্তি উদ্ভব হইতেছে। ঠিক আছে, আমরা কি জানি চার্জের চলাচল মানে সেখানে আমার ইলেকট্রিসিটি কারেন্ট উৎপন্ন হইতেছে, তো সেইভাবে হয় কি আমাদের এই জায়গাটাতে একটা শক্তির উদ্ভব হয়। এবং এই শক্তির কারণে এখানে আমাদের কিছু বাহক থাকে, ধরো এটা একটা বাহক, এক হয় কি সক্রিয় হয়ে যায়। সক্রিয় হওয়ার কারণে হয় কি, এই পর্দাটা আছে না, এই পর্দার এখানে যে আমাদের কতগুলা বাহক ছিল না, তারা কোষের বাইরের, মানে কোষের বাইরে কয়েকটা ক্যাটায়নকে ভিতরে ঢুকায় ফেলায়। বুঝে গেছে? একদম ক্যাটায়নকে ভিতরে ঢুকায়, টান দিয়ে ভিতরে ঢুকায়। এই সময় কি হয়, কিছু কিছু ক্যাটায়নের সাথে ওই যে প্রোটন যেটাকে আমরা বাইরে বের করে দিছিলাম, হাইড্রোজেন আয়ন, সেও বলে না আমারে বের করে দিচ্ছে, আমার ভুলে গেছে, এখন আমিও ভিতরে ঢুকবো। সেও লুকায় লুকায় ভিতরে ঢুকে, কিন্তু তাকে অ্যানায়ন ছাড় দেয় না, অ্যানায়ন বলে কি না আমাকে নিয়ে যাও। তখন দুইজন একসাথে আবার ঢুকা যায়। এই যে দুজন একসাথে ঢুকে গেল লুকায় লুকায়, এটাকে বলে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। এটার কেমিওসমোটিক মডেল বলে, এটা পিটার মাইকেল বা মিটকেল যাই বলে সে প্রথমে ধারণা দেয়। সবার লাস্টে ছোট্ট লেসিথিন বাহক এখানে আমাদের বাহক, সেও একটা মানে ফসফোলিপিড আয়ন বাহক এখানে। সো লেসিথিন হলো এক টাইপের ফসফোলিপিড, সে প্রোটিন না, সে এক টাইপের ফসফোলিপিড। এবং সে করে কি, আমাদের এখানে অ্যানায়ন ও ক্যাটায়ন মানে গ্রহণ করে কোষঝিল্লির বাইরে। কোষঝিল্লির বাইরে ওরা হলো গিয়ে দাঁড়ায় থাকে, ওদেরকে ওরা রিসিভ করে। রিসিভ করে ওরা একটা যৌগ তৈরি করে। ঠিক আছে, এই যৌগটা পরবর্তীতে ভিতরে ঢুকে কোলিন আর ফসফোরাইডিক অ্যাসিড তৈরি করে। করে এই যে সেই ফসফোলিপিড যেটা ছিল না লেসিথিন, সেই লেসিথিন থেকে কোলিন আর ফসফোরাইডিক অ্যাসিড উৎপন্ন হয়। এবং সেই সাথে দুইটা আয়ন বাইরে চলে যায়, মানে মুক্ত হয় আর কি ভিতরে। এইটা হলো গিয়ে আমাদের এটিপি শক্তিতে, স্বাভাবিকভাবে এখানে যত কাজ দেখবি সব জায়গায় এটিপি শক্তি দিতেছে। কি বললাম, লেসিথিন একটা ফসফোলিপিড, সে একটা অ্যানায়ন আর ক্যাটায়নকে নেয়, নিয়ে সে ভিতর, মানে সে বাইরে থেকে ভিতরে ঢুকে। ভিতরে ঢুকার পর সে ভাঙ্গা চুরা কোলিন আর ফসফোরাইডিক অ্যাসিডে মুক্ত হয়, এবং যে অ্যানায়ন আর ক্যাটায়নকে সে বহন করে আনছে তাদেরকে বাইরে ছেড়ে দেয়। বুঝে গেছে? মানে ওই আয়ন গুলাকে নিয়ে আসে, নিয়ে আসার পরে আবার হচ্ছে এদেরকে বের করে দেয়। নিজে চেঞ্জ হয়ে যায়, ভেঙে যায়। লেসিথিন কিন্তু একটা জটিল ফসফোলিপিড, আমরা পড়বো সামনে কোষ রসায়নে। বুঝে গেছে? জি আপু। আচ্ছা, মানে ধর এটা রাসায়নিক বিক্রিয়ার মতো, যে লেসিথিন যে ছিল, ধরো লেসিথিন, লেসিথিন পরবর্তীতে ভেঙে এই কোলিন প্লাস ফসফোরাইডিক অ্যাসিড উৎপন্ন করে। ধর কোলিন আর ফসফোরাইডিক অ্যাসিড কে একত্র করলে আবার আমরা লেসিথিন পাবো, এরকম। বুঝে গেছে?
এখন এখানে সব জায়গায় শক্তি লাগে, সব জায়গায়। এমন কোন জায়গা আছে যেখানে শক্তি লাগে না? হ্যাঁ, নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদে কোনো শক্তি লাগে না, যেমন ব্যাপন, অটোমেটিক শোষণ হবে। তারপর আরেকটা আছে হলো আয়ন বিনিময়, যে তুমি আমারে নেগেটিভ আয়ন দাও, আমি তোমার পজিটিভ, মানে তুমি আমাকে কোন একটা পজিটিভ আয়ন দাও, আমি তোমার জন্য আরেকটা পজিটিভ আয়ন দিব। উদ্ভিদের মূলের যে কোষ, সেখানে প্রচুর হাইড্রোজেন আয়ন থাকে। ও বলে যে আমি তোমার হাইড্রোজেন আয়ন দিতেছি মাটি, তুমি আমার বাইরে থেকে পটাশিয়াম আয়ন দেয়, এভাবে চলতে থাকে। ডোরান সাম্য অবস্থা একটা আছে, এটা পরে ইয়া করবো, এটা একটু কি আছে, ঠিক আছে। আর একটা আছে ব্যাপক প্রবাহ মতবাদ, যে অতিরিক্ত পানি যখন শোষণ হয় তখন কিছু কিছু খনিজ লবণ ওই খুশির ঠেলায় ধাক্কা ধাক্কি করতে করতে আইসা পড়ে, বুঝে গেছে? জি আপু। শেষ। তো আজকে এখান এ পর্যন্ত থাক, হ্যাঁ? আচ্ছা আপু। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।